আমার ছোট বোন আমার হবু স্বামীকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর পুরো 20 বছর কোনো খোঁজ ছিল না। আর আজ তার ছেলেটা হঠাৎ আমার বাড়ির দরজায় এসে দাঁড়ালো। কারণ পৃথিবীতে যাওয়ার মতো তার আর কোনো জায়গায় ছিল না। ছেলেটা গেটের সামনে এমনভাবে দাঁড়িয়েছিল যেন খুব ছোটবেলা থেকে শিখে গেছে কেউ তাকে ভালোবেসে বুকে টেনে নেয় না। একদম শুকনো গরম, গায়ে ঢোলা একটা পুরনো জ্যাকেট, কাঁধ থেকে ঝুলে পড়ছে, এক হাতে ছোট্ট একটা ট্রাভেল ব্যাগ। আমি তখন রান্নাঘরে দাঁড়িয়ে ডাল বসাচ্ছিলাম। জানালার ফাঁক দিয়ে তাকাতেই বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। ছেলেটার বয়স 13-14 হবে, এখনো পুরোপুরি বড় হয়নি, তবু মুখের ভেতর এমন এক ক্লান্তি যেটা এই বয়সের কোনো ছেলের চোখেই মানায় না। চিঠিটা এসেছিল 10 দিন আগে। ময়মনসিংহ থেকে এক মহিলা পাঠিয়েছিল। লিখেছিল সে আমার বোন উর্মির পাশের বাসার মানুষ ছিল। চিঠিতে লেখা ছিল, আপা, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি উর্মি আপা নিউমোনিয়ায় মারা গেছেন। তার ছেলে আবির এখন একদম একা। 3 বছর আগে ওর বাবাও সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আত্মীয় বলতে এখন শুধু আপনি আছেন, শুধু আমি। চিঠিটা 4 ভাঁজ করে আলমারি ড্রয়ারে রেখে দিয়েছিলাম। পুরনো বিদ্যুৎ বিল, বাবার রিপোর্ট আর নাছোয়া কিছু কাগজের নিচে। 2 দিন আমি কোনো উত্তর দিইনি। তৃতীয় দিন শুধু 2টা শব্দ লিখে পাঠিয়েছিলাম, পাঠিয়ে দিন। আর কী বা বলতাম? তার নামটা পড়লে আজও আমার বুকের ভেতরে পুরনো ক্ষতটা ধকধক করে ওঠে। কিছু ব্যথা পুরনো হয়ে যায়, কিন্তু কখনো শেষ হয় না। তবু ছেলেটার তো কোনো দোষ নেই। আমি হাত মুছে বাইরে বের হলাম। আবিরকে দেখে বুঝলাম ও উর্মির ছেলে। একদম সে একই ঠোঁট, একই রকম জেদি মুখ, একইভাবে নিচে চোখে তাকানো, যেন আগে থেকে ধরে নিয়েছে দরজাটা তার মুখের উপরে বন্ধ হয়ে যাবে। শুধু চোখ দুটো আলাদা, হালকা ধূসর, স্বচ্ছ, হয়তো বাবার কাছ থেকে পাওয়া। সে আসতে বলল, আসসালামু আলাইকুম। আমি আবির, উর্মির ছেলে। কাঁধ থেকে ব্যাগটা পড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি ধরে ফেললো, মনে হচ্ছিল নিজের অস্তিত্বটা লুকাতে চাইছে। আমি শুকনো গলায় বললাম, আমি জানি তুমি কে, ভেতরে আসো। ঘরে ঢুকেই সে জুতো খুলে দরজার পাশে সুন্দর করে রেখে দিল। তার মোজার গোড়ালির দিকটা সেলাই করা, বাঁকা সেলাই, কিন্তু খুব যত্ন নিয়ে করা। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। ও কি নিজেই সেলাই করেছে, নাকি উর্মি মারা যাওয়ার আগে করে দিয়েছিল? হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি দ্রুত মুখ ঘুরিয়ে বললাম, ভাত ডাল আছে, খাবে? ছেলেটা মাথা নিচু করে বলল, জি, কষ্ট না হলে। সে খুব ধীরে ধীরে খাচ্ছিল, এমনভাবে যেন প্রতিটি লোকমা খাওয়ার আগে অনুমতি নিতে হয়। না কোনো শব্দ, না কোনো আবদার, না দ্বিতীয়বার চাওয়া। অদ্ভুতভাবে ব্যাপারটা আমাকে কষ্ট দিল। হয়তো আমি চেয়েছিলাম সে একটু অভদ্র হোক, একটু রাগী হোক, তাহলে তাকে দূরে ঠেলে দেওয়া সহজ হতো। কিন্তু সে শুধু চুপচাপ খাচ্ছিল আর মাঝে মধ্যে ধন্যবাদ বলছিল। প্রথমে কয়েকদিন আমাদের তেমন কোনো কথা হয়নি। আমি ভোরের আগে বের হয়ে যেতাম। বাড়ির পাশে ছোট্ট একটা গরুর খামার ছিল আমার। সেই খামার নিয়েই আমার জীবন কেটে গেছে। বিকেলে বাড়ি ফিরে এসে দেখতাম আবির কোনো না কোনো কাজ করছে। কখনো উঠানে শুকনো পাতা পরিষ্কার করছে, কখনো বাঁশের বেড়ার আলগা অংশ বেঁধে দিচ্ছে, কখনো টিউবওয়েল থেকে পানি তুলে ড্রামে ভরছে। কেউ তাকে এসব করতে বলেনি। সে শুধু চারপাশে তাকিয়ে বুঝে নিত কোথায় কি দরকার, তারপর চুপচাপ করে ফেলতো। ব্যাপারটা আমাকে অবাক করত আর অদ্ভুতভাবে অস্বস্তিও দিত। কারণ মনে হতো ছেলেটা যেন না বলেই বলছে, দেখুন, আমি ঝামেলা হব না, শুধু আমাকে তাড়িয়ে দেবেন না। একদিন দূর থেকে দেখলাম সে ভারী পানির বালতি টানছে। দড়ি ঘষে তার হাতের চামড়া উঠে গেছে। পাতলা হাত, নরম হাত। এই হাত মাঠে ঘাটে বড় হয়নি। হঠাৎ আমার মাথায় একটা কথাই ঘুরতে লাগলো। এই ছেলেটা একবারও অভিযোগ করেনি, না আমার নীরবতা নিয়ে, না এই বাড়ির অচেনা পরিবেশ নিয়ে, না নিজের একা হয়ে যাওয়া নিয়ে। 13 বছরের একটা ছেলে, সে হঠাৎ একদিন এমন এক খালার বাড়িতে এসে উঠেছে যে খালা তাকে আদৌ চায় কিনা সেটাও জানে না। আমি দ্রুত ঘরে ঢুকে পড়লাম, কারণ বুঝতে পারছিলাম আর একটু দাঁড়ালে কেঁদে ফেলবো। সবার আগে খবর নিতে এলো পাশের বাড়ির মর্জিনা বেগম। মহিলার স্বভাবই এমন। তোর ভালোর জন্যই বলছি রে, বলে মানুষের বুকের ভেতর ছুরি ঢুকিয়ে দেয়। গেটের বাইরে দাঁড়িয়ে বলল, শুনলাম উর্মির পোলাইছে। আমি ঠান্ডা গলায় বললাম, জি। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত কিছুর পরও তুই ওই মাইয়ার ছেলেকে রাখবি, যা করছে তোর সাথে? আমার মুখ শক্ত হয়ে গেল। কিছু লাগবে খালা? আরে রাগ করিস কেন? ছেলেটা মাথা নিচু করে রাখলো। আরে রাগ করিস কেন, তোর চিন্তায় কইতেছি। এই বয়সে একটা কিশোর ছেলেকে সামলানো সহজ না, তার উপর অন্যের সন্তান। আমি কথার মাঝখানে থামিয়ে দিলাম, খালা আপনি বাসায় যান। তিনি মুখ গোমরা করে চলে গেলেন। কিন্তু আমি জানতাম এটাই শেষ না। ছোট শহরে খবর বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়। যা করছে তোর সাথে, কথাটা মাথার ভেতর বারবার বাজছিল। আমি আর উর্মি ছোটবেলায় এক বিছানায় ঘুমাতাম। ওর চুল আমি বেঁধে দিতাম। স্কুলে কেউ ওকে বিরক্ত করলে আমি ঝগড়া করতাম। শীতের রাতে সেই ঠান্ডা পা আমার গায়ে লাগিয়ে বলতো, আপা ঘুমায়ও না, গল্প করো। তারপর আমরা বড় হলাম। উর্মি সুন্দর হয়ে উঠল, অতিরিক্ত সুন্দর। যে ছেলেরা আগে ওকে নিয়ে হাসতো
তারাই পরে ওর পেছনে ঘুরতো। তাদের মধ্যে একজন ছিল সায়ান, আমার হবু স্বামী। আমাদের বিয়ে ঠিক হয়েছিল কার্তিক মাসে। মা নিজের বিয়ের শাড়ি কেটে আমার জন্য নতুন শাড়ি বানিয়েছিলেন। বাবা গ্রামে মানুষজনকে দাওয়াত দেওয়ার তালিকা করছিলেন। সবাই জানতো আমাদের বিয়ের কথা। তারপর উর্মি শহর থেকে বেড়াতে এলো। এক সপ্তাহ পর আমি সায়ানকে খুঁজতে গিয়ে দেখলাম সে উর্মির হাত ধরে দাঁড়িয়ে আছে সায়ানের গ্যারেজের ভেতর। আর উর্মি হাসছে, সেই পরিচিত সুন্দর হাসি, যেটা দেখলে মানুষ সব ভুলে যেত। আমি কোনো চিৎকার করিনি, কোনো প্রশ্নও করিনি। হাতে থাকা বাজারের ব্যাগটা মাটিতে পড়ে গিয়েছিল শুধু। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। 2 দিন পর উর্মি একটা চিঠি রেখে চলে যায়। আপা, আমি দুঃখিত, কিন্তু নিজেকে আটকাতে পারিনি। তারপর সে সায়ানকে নিয়ে পালিয়ে যায়। মা সেই কষ্টে অসুস্থ হয়ে পড়েন। বাবা আমার সঙ্গে কথা বলা কমিয়ে দেন, যেন দোষটা আমারই ছিল। আর আমি থেকে যাই এই বাড়িতে, এই খামারে, এই অপমানে। আমার বিয়ের শাড়িটা আমি নিজ হাতে পুড়িয়ে ফেলেছিলাম। আর উর্মির পাঠানো 15টা চিঠি কখনো খুলেও দেখিনি। আবির এসবের কিছুই জানতো না। মাঝে মধ্যে সে তার মায়ের কথা বলতো খুব সাবধানে, যেন নামটা উচ্চারণ করলেই কিছু ভেঙে যাবে। একদিন খেতে খেতে বলল, আম্মু ডালটা পাতলা করে রান্না করত, আপনারটা একটু ঘন। কথাটা অদ্ভুতভাবে আমার বুকের ভেতরে বিঁধেছিল। আমার কাছে উর্মি ছিল বিশ্বাসঘাতকতা, কিন্তু তার কাছে সে শুধু তার মা, যে মা মোজা সেলাই করত, ডাল রান্না করত, আর বর্ষার এক ভেজা সকালে মারা গেছে। 3য় সপ্তাহে ঘটনাটি ঘটল। আমি খামার থেকে ফিরছিলাম। বাজারের সামনে ভিড় দেখে দাঁড়ালাম। মাঝখানে আবির দাঁড়িয়ে চুপচাপ এক হাত দিয়ে পেট চেপে ধরে আছে। আর সামনে কসাইয়ের ছেলে রুবেল, বয়সে বড়, স্বভাবে খারাপ। সে জোরে জোরে বলছিল, তোর মা তো নিজের বোনের হবু স্বামী নিয়ে পালাইছিল না? খারাপ রোগ তো তোদের শরীরে আছে। চারপাশে সবাই চুপ, কেউ থামায়নি তাকে। আবির মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কোনো জবাব দেয়নি। কিন্তু আমি স্পষ্ট দেখলাম তার চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আর ঠিক তখন আমার ভেতরে বহু বছর আগে মরে যাওয়া একটা জিনিস আবার নড়ে উঠল। কারণ এই ছেলেটা তার মায়ের পাপে শাস্তি পাচ্ছে, যে পাপ সে করেনি। সেই মুহূর্তে আমি একটা জিনিস বুঝলাম। আমি হয়তো কোনোদিন উর্মিকে ক্ষমা করতে পারবো না, হয়তো তার চিঠিগুলো খুলেও দেখতে চাইবো না, কিন্তু এই পৃথিবীকে আমি কখনোই তার ছেলেটাকে ধ্বংস করতে দেব না। আর সেদিন রাতেই 20 বছর পর প্রথমবারের মতো আমি আলমারির ভেতর থেকে উর্মির পুরনো চিঠিগুলো বের করলাম। কারণ হঠাৎ মনে হচ্ছিল হয়তো আমি পুরো সত্যিটাই কোনোদিন জানতাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ছোট বোন আমার হবু স্বামীকে নিয়ে পালিয়ে গিয়েছিল গল্পটির প্রথম পর্ব আজকে আপনাদেরকে পড়ে শোনালাম। গল্পটির পরবর্তী পর্বগুলো যদি দেখতে চান অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।